গেছে শুনুন বাবা প্রচন্ড এই দাদা নেই দাদা তো এই এক মিনিট এই চুপ, একটু থামো আমার একটা কথা বলার আছে। কি কথা? আজ কি 22শে শ্রাবণ। আজ 22শে শ্রাবণ, কবির চলে যাওয়ার দিন। হ্যাঁ, সুতরাং আজকে আমরা সবাই মিলে কবিকে স্মরণ করব, বাহ খুব ভালো হবে। তাকে শ্রদ্ধা জানাবো। একদম ঠিক একদম। তো আমরা ঠিক করেছি রবি ঠাকুরকে আমাদের হৃদয়ে শ্রদ্ধা নিবেদন করব নিজেদের মতো করে। হ্যাঁ, এ হলো গঙ্গা জলে গঙ্গা পুজো। হ্যাঁ, যা কিছু করব তার আশীর্বাদ নিয়েই করব। ঠিক ঠিক ঠিক। আচ্ছা চলো আমরা সবাই মিলে শুরু করি। দেবেন্দ্র, তুমিই শুরু করো। কর তুই কর। দেখো, আমার চোখে নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর কবি। আর এই কথাটা কবি নিজেই ঐকতান কবিতায় লিখেছেন, আমি পৃথিবীর কবি। সত্যি তাই, একদম ঠিক। সত্যি, তার অনেক গানের সুরেই না তার প্রচুর প্রমাণ আছে। তাই কথা বলাই যায় যে তিনি পৃথিবীর কবি। দেখো, কবি বলছেন না, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে। কি অসাধারণ ভাবনা! আহা, রবীন্দ্রনাথ যেন স্বয়ং ঈশ্বরেরই প্রতিরূপ। বাহ, ভালো বললে তো শেফালিদি। সেদিন এখানে কবিগুরুকে নিয়ে একটা ছোট্ট ছড়া পেয়েছিলাম না, আজকের দিনে সেটা তো পড়াই যায়, বলো? হ্যাঁ, নিশ্চয়ই পড়া যায়। এই বাসন্তী, তুই একটু পড়ে শোনা না। ঠিক আছে, সোমাদি, উর্মিতাদি, তোমরাও একটু এসো, আমরা একসাথেই পড়ি। হ্যাঁ, শুরু করো, তুমি শুরু করো। যখন মোরা অনেক ছোট, যখন বোধের শুরু, যিনি হাতটি ধরে হাঁটতে শেখান তিনিই কবিগুরু। জীবন যখন খুশির বাগান কিংবা ধুধু মরু, সুখে দুঃখে সদাই থাকেন সেই তো কবিগুরু। কেমন করে কাটাবো দিন যখন বুকটি দুরু দুরু, রবি ঠাকুর হেসে বলেন, এই তো আমি তোদের কবিগুরু। তোমরা সত্যি খুব ভালো পড়লে। কেমন অল্প কথায় অনেক কথা বলা না। এই সমিতাদি, তুমি একটা কি বলবে বলছিলে? হ্যাঁ, বলো বলবো না। তো, নিশ্চয়ই তোমাদের শোনাবো। বলো। আসলে ছোটবেলা থেকেই না, জানো তো, আমার সমস্ত অনুভূতির সঙ্গে রবীন্দ্রনাথ জুড়ে আছে। তাই আমার কাছে রবীন্দ্রনাথ কখনো গম্ভীর, কখনো মনে হয় এই তো আমি রবীন্দ্রনাথকে ছুঁতে পারছি। আবার তার রসিক মনের সন্ধানও আমরা পাই। তাহলে শোনাও না একটা কবিগুরুর মজার ঘটনা। হ্যাঁ, শোনাও না, শোনাবো, নিশ্চয়ই শোনাবো। একবার রবি ঠাকুর পুরনো কলা ভবনের ঘরে গিয়ে কয়েকজনকে নিয়ে মজলিসে বসেছেন। এবার অনেক মানুষের মধ্যে বিদুশেখর শাস্ত্রীও আছেন। বুঝলেন, তিনি একজন বৌদ্ধ শাস্ত্রে পারদর্শী মানুষ। আর শাস্ত্রীজির দিকে তাকিয়ে গুরুদেব বললেন, আরে আপনি এত বৌদ্ধ শাস্ত্র পড়েছেন, এখনো হিংসা দূর করতে পারলেন না? শাস্ত্রীজি তো হতভম্ব। তিনি ভাবছেন তিনি আবার কি হিংসা করলেন। তখন রবীন্দ্রনাথ শাস্ত্রীজির দাড়ি গোঁফ কামানো চকচকে মুখের দিকে তাকিয়ে বললেন, দাড়ির ওপর খুঁটটা না চালিয়ে এদের একটু বাড়তে দিন, এদের উপর আর হিংসা করবেন না। ভাবো তাহলে, এই মানুষটা জীবনে তো কম দুঃখ কষ্ট পাননি, তবু কত সরস তার অন্তর। রবীন্দ্রনাথ না আমার কাছে কেমন যেন মনের আনন্দ, প্রাণের আরাম। তবু অনেক সময় কিন্তু তাকে আমরা স্মরণ করতে ভুলে যাই। এরপর কে বলবে?
না আমরা বলবো না, ওদিকেই বলবো। উর্মিতা, তুমি চুপ কেন? জানো, সেদিন লিপিকা নিয়ে পড়তে বসেছিলাম, পাতা উল্টাতেই চোখে পড়ল 17 বছর। পড়ে খুব ভালো লাগলো। চলো না, আমরা সবাই মিলে আজকে ওই 17 বছরটাই পড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এই সবাই লিপিকা এনেছো? হ্যাঁ, 17 হ্যাঁ, এনেছি, নাও নাও, এনেছি। 17 বছরটা খোলো। এই উর্মিতা, তুই শুরু কর। ঠিক আছে, আমি শুরু করছি। আমি তার 17 বছরের জানা, কত আসা যাওয়া, কত দেখা দেখি, কত বলা বলি, তারই আশেপাশে কত স্বপ্ন, কত অনুমান, কত ইশারা। তারই সঙ্গে সঙ্গে কখনো বা ভোরের ভাঙা ঘুমে শুকতারার আলো, কখনো বা আষাঢ়ের ভর সন্ধ্যায় চামেলি ফুলের গন্ধ, কখনো বা বসন্তের শেষ প্রহরে ক্লান্ত নহবতের পিলুবারোয়া। 17 বছর ধরে এইসব গাথা পড়েছিল তার মনে। আর তারই সঙ্গে মিলিয়ে সে আমার নাম ধরে ডাকত। ওই নামে যে মানুষ সাড়া দিত, সে তো বিধাতার একার রচনা নয়, সে যে তারই 17 বছরের জানা দিয়ে গড়া। কখনো আদরে, কখনো অনাদরে, কখনো কাজে, কখনো অকাজে, কখনো সবার সামনে, কখনো একলা আড়ালে, কেবল একটি লোকের মনে মনে জানা দিয়ে গড়া সেই মানুষ। তারপরে আরো 17 বছর যায়, কিন্তু এর দিনগুলি, এর রাতগুলি সেই নামের রাখি বন্ধনে আর তো এক হয়ে মেলে না, এরা ছড়িয়ে পড়ে। তাই এরা রোজ আমাকে জিজ্ঞাসা করে আমরা থাকবো কোথায়, আমাদের ডেকে নিয়ে ঘিরে রাখবে কে। আমি তার কোনো জবাব দিতে পারিনি, চুপ করে থাকি আর ভাবি। আর ওরা বাতাসে উড়ে চলে যায়, বলে আমরা খুঁজতে বেরোলেম। কাকে কাকে সে এরা জানে না, তাই কখনো যায় এই দিকে, কখনো যায় ওদিকে। সন্ধ্যাবেলাকার খাপছাড়া মেঘের মতো অন্ধকারে পাড়ি দেয়, আর দেখতে পাইনি। আহা, অপূর্ব, দারুণ। অপূর্ব। খুব ভালো একটা বিষয় বললি। দেখ কি গভীর অনুভব ভাবা যায়। অথচ এই মানুষটি যখন কলম ধরেন, হাস্যরসের ফল্গু ধারা ছোটে, তখন ভাবা যায় এই গম্ভীর মানুষটি কত রসিক হতে পারে। তাহলে তোদের একটা ঘটনা বলবো। বলো বলো। বল না রে। একদিন একটি মেয়ে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে পিঠে খাওয়াতে এনেছেন। পিঠে? হ্যাঁ, গুরুদেব তো খেয়েছেন। তারপর মেয়েটি বারবার গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, ও গুরুদেব, পিঠে কেমন খেলেন, খেতে কেমন হয়েছে গুরুদেব, একটু বলুন না। ও মা, বহুবার বলাতেও গুরুদেব গম্ভীরভাবে রইলেন। বেশ খানিকক্ষণ বাদে গুরুদেব বললেন, লোহা কঠিন, পাথর কঠিন, আর কঠিন ইষ্টক, তার অধিক কঠিন কন্যে তোমার হাতের পিষ্টক। এই শোনো শোনো শোনো, একবার রবীন্দ্রনাথকে একজন জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনি লেখার সময় এত ঝুঁকে লেখেন কেন? রবীন্দ্রনাথ কি বললেন? রবীন্দ্রনাথ বললেন, কি করি বলো, কলসির জল উপর না করলে তো বেরোয় না, লিখতে গেলে তাই ঝুঁকেই পড়ি, যদি কিছু বেরোয়। এতক্ষণ তো আমরা তার তাত্ত্বিক মনের পরিচয় পেলাম,
রবীন্দ্রনাথ গম্ভীর রবীন্দ্রনাথ, রসিক রবীন্দ্রনাথ, কিন্তু তোমরা কি কেউ জানো বিজ্ঞাপনেও রবীন্দ্রনাথ? বিজ্ঞাপনে? হ্যাঁ, বিজ্ঞাপনে। কেন, জলযোগের মিষ্টির দোকানে দেখনি? সেখানে রবীন্দ্রনাথের একটা ছবি আর তার নিচে লেখা থাকে, ইহাদের পয়োধি পরীক্ষা করিয়া খুবই তৃপ্ত হইলাম। এ তো গেল যেমন তেমন। জানো কি, স্বাধীনতা পেলাম যেদিন আমরা, মানে 1947 সালের 15ই আগস্টের কথা বলছি, সেদিন সমস্ত ইংরেজি বাংলা যত নামি দামি খবরের কাগজ, সমস্ত কাগজে বেরোলো নানা কোম্পানির বিজ্ঞাপন। আর ওই বিজ্ঞাপন জুড়ে কবিগুরুর গান, কবিতা, উক্তি। কেমন জানো? ওই যে, ওই মহামানব আসে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, এই রকম আর কি। সত্যি তখন থেকেই আমাদের জানা যে ওনাকে ছাড়া আমরা এক পা এগোতে পারবো না। মেরি, এবার তোর পালা। তুই তো অনেকক্ষণ চুপ করে বসে আছিস, এবার একটা কিছু শোনা। এই তো। হ্যাঁ হ্যাঁ, বলো মেরিদি। আচ্ছা, আমি না আমার লেখা একটা গল্প তোমাদের শোনাই। আমার রবীন্দ্রনাথ। তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আরো ধূপকাঠিগুলো নিভে গেছে, আর দুটো ধূপকাঠি জ্বালিয়ে দিই। দেশলাইটা কোথায় গেল? এই তো। ঠাম্মি, ও ঠাম্মি, ও মা, তুমি কি করছো? রবি ঠাকুর? হ্যাঁ দিদি ভাই, এসো। আজ যে ওনার চলে যাবার দিন। তাই তুমি গান করছিলে? আমি কি করব? তুমি কবিতা বলো। তাহলে খুশি হবে ঠাকুর? হ্যাঁ। তাহলে আমি আমি কি বলি? আগে হাত জোর করো। প্রণাম কবিগুরু, তোমার কবিতা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ রাঙা ঘোড়ার পরে, তুমি যাচ্ছ রাঙা ভুলে গেছি ঠাম্মি। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। হ্যাঁ, ঠিক বলেছ। আবার বলি, ওই যে কারা আসছে, যে ডাকছে রে, এমন সময় হাই রে। রুমিয়া, কি হচ্ছে কি? সারাদিন কবিতা করলে চলবে? বলি, পড়াশোনা কিছু আছে তো নাকি? ঠাম্মি, আমাকে মা ডাকছে, কি হবে? তুমি যাও দিদি ভাই, যাও। ঠাকুর তোমার চলে যাবার দিনে তোমাকে স্মরণ করে একটু প্রণাম করবে। বাচ্চাগুলোর আজ সেই ছুটি মেলে না ঠাকুর, তার আর ছুটি মেলে না। আমার প্রণাম নাও ঠাকুর। তোমার কবিতা, গান আমার সারা জীবন যেন সঙ্গে থাকে। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে। প্রণাম। মেরির পড়াটা না সত্যিই একটা অন্য মাত্রা পেয়েছে, বুঝলে? ঠিক বলেছ, একেবারে ঠিক। কি বিশাল ব্যক্তিত্ব, কত বৈচিত্র্য। ভাবলে না গায়ে কাঁটা দেয়। কিন্তু এতটুকু সময় কি এত বড় মানুষটাকে ধরা যায় বলো তো? সত্যি তাই।
সত্যিই তাই। দেখো, আজ আমরা তাঁরই সৃষ্টি দিয়ে তাঁকেই শ্রদ্ধা জানালাম। প্রণাম তোমায় হে মহামানব। প্রণাম তোমায় হে মহামানব। চলো আমরা একটা গান গাই। সবাই মিলে আমরা গান গেয়ে আর অনুষ্ঠান শেষ করবো। পুরানো সেই দিনের কথা। পুরানো সেই দিনের কথা। চলো 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 চলো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়, সেই কি ভোলা যায়।